জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানুষের যে বিপ্লবী আকাঙ্ক্ষা আছে সেটাকে ধারণ করার জন্য রাষ্ট্র কাঠামো পরিচালনার জায়গায় যে বিষয়গুলোতে আমরা একমত হলাম সেগুলোকে যে ডকুমেন্টের মধ্য দিয়ে দলিলের মধ্য দিয়ে গ্রহণ করা হবে সেটা শুরু থেকেই জুলাই সনদ হিসেবে তার নামকরণ করা ছিল। কিন্তু আমরা হঠাৎই খেয়াল করছি যে আমাদেরকে কমিশন যখন প্রশ্ন উপস্থাপন করেছেন তখন জুলাই সনদকে জুলাই জাতীয় সনদ হিসেবে তারা চিহ্নিত করেছেন। আমরা মনে করি যে অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষেরা নতুন রাষ্ট্র কাঠামোর কথা ভেবেছে, সেই ডকুমেন্ট তার শুরুর নাম জুলাই সনদ হিসেবেই সেটাকে নামকরণ করা প্রয়োজন। জুলাই জাতীয় সনদ এই কথার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনের সময়কালে মানুষের অবদানের জায়গাগুলোকে তুলনামূলকভাবে দুর্বলভাবে উপস্থাপনের একটা বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। জুলাই সনদে আমরা এতগুলো বিষয় নিয়ে কথা বলেছি, রাষ্ট্রের মূলনীতি, সংবিধান সংশোধন থেকে শুরু করে নিয়ে সংসদের কাঠামো, উচ্চকক্ষ, নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, জরুরি অবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা, সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের যারা সাংসদ আছেন তাদেরকে সভাপতি করা, এছাড়াও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের নিয়োগ এবং অন্য কিছু সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কাঠামো, এই প্রত্যেকটা বিষয় সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। যদি যেভাবে জুলাই সনদের অঙ্গীকারনামার মধ্যে বলা হয়েছে তাতে করে দেখা যায় যে এই প্রত্যেকটা বিষয়কে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা খেয়াল করা যাচ্ছে এবং এর মধ্য দিয়ে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি সেগুলো আসলে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হবে না। এই কারণে যেসব বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করার জন্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করার কোনো বিকল্প নেই। আমরা বাংলাদেশের অতীতের উদাহরণগুলোতে যদি দেখি, এবারের ঐকমত্য কমিশনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হাইকোর্টের শাখা বিভাগীয় শহরগুলোতেও স্থানান্তর করা হবে, সেখানেও হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে। এই একই পরিবর্তন বাংলাদেশে অষ্টম সংশোধনীর মধ্য দিয়ে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন অষ্টম সংশোধনী হাইকোর্টে চ্যালেঞ্জ হলো, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের আওতায় হাইকোর্টের শাখাগুলোকে ঢাকা শহরের বাইরে বিভাগীয় বা অন্য কোনো শহরে স্থাপন করাকে ইউনিটারি স্টেটের কনসেপ্টের সঙ্গে সাংঘর্ষিক বলে সেই সিদ্ধান্ত এবং সংবিধানের এই সংশোধনীকে কোর্ট কিন্তু অবৈধ ঘোষণা করেছে। এই শঙ্কার জায়গাগুলো এখনও রয়েছে। আমরা এতগুলো বিষয় নিয়ে আলাপ করেছি, তাতে সংবিধানের ভিতরগত কাঠামো, শাসনতান্ত্রিক কাঠামোতে আমূল পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন করে সংবিধান লিখতে হবে। নতুন সংবিধান, যে সংবিধানকে তার ভিত্তিমূল নিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আর কোনো প্রশ্ন উত্থাপন করা সম্ভবপর হবে না। কিন্তু যদি এখানে যেভাবে অঙ্গীকারের কথা বলা হয়েছে 2 নম্বর পয়েন্টে, যে সংশোধনীগুলোর ব্যাপারে বলা হলো, যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে বলা হলো, সেগুলো সংবিধানের উপরে প্রাধান্য পাবে, কিন্তু বাস্তবতা হলো যেটা মূল সংবিধান, শুধু মূল সংবিধানকেই কোর্টে কোশ্চেন করা যায় না। জুরিসপ্রুডেন্সের বিধানই তাই, মূল সংবিধান ব্যতি রেখে যত সংশোধনী নিয়ে আসা হোক
যত প্রস্তাবনা নিয়ে আসা হোক সেগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায়, সুপ্রিম কোর্টে সেটার ব্যাপারে ব্যাখ্যা চাওয়া যায় এবং সুপ্রিম কোর্ট সেই ব্যাখ্যাগুলো দিতে পারে। তো এই সম্ভাবনার জায়গাটা এখনও রয়ে গেছে। তাতে করে যদিও অঙ্গীকার করা হয় সেটা জুরিসপ্রুডেন্সের যে নীতি সেটার সঙ্গে সংগতিপূর্ণ হয় না। এ কারণেই জুলাই সনদের কার্যকারিতাকে যদি নিশ্চিত করতে হয় এলএফও করতে হবে, এলএফও করার মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করে নতুন সংবিধানে সেগুলোকে যুক্ত করতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনে যে নীতিগত বিষয়গুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোর টেক্সট কিভাবে রেডি হবে সেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয় নাই। আমরা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি আসবেন তারা সেই টেক্সটটা রেডি করবেন এবং আমরা দেখি যে যতগুলো জায়গায় আসলে পরিবর্তন করতে হবে তাতে বর্তমান সংবিধানের 60 থেকে 70 বা তারও বেশি অনুচ্ছেদ সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে। এই এত বৃহৎ পরিবর্তন সেটা আসলে সংবিধান পুনর্লিখন করারই সমান। যখন আমরা সংবিধানকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে লিখতেই আমাদের হচ্ছে, সেখানে নতুন সংবিধানের প্রবর্তন করা, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা, সেখানে অনেকে কেন বাধা দেখেন সে বিষয়টা আমাদের কাছে এখনো পর্যন্ত ধোঁয়াশার জায়গা তৈরি করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের জুলাই সনদের অঙ্গীকারগুলো, জুলাই সনদের প্রস্তাবনাগুলো সেগুলোকে যদি সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে হয়, সেই অঙ্গীকার যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে, জনগণের প্রতি যদি তাদের কমিটমেন্ট সঠিকভাবেই তারা করতে পারেন, তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করাই একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয়। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, বাংলাদেশের সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং আপামর জনতার কাছে আহ্বান রাখি যে বাংলাদেশ যেন আর কখনোই ফেসিবাদী সংবিধানে ফিরে যেতে না পারে, যাতে হাসিনার রেখে যাওয়া সংবিধান বাংলাদেশে আবার ফেসিবাদের উপাদান নিয়ে ফেসিবাদী শাসন কাঠামো বাংলাদেশে আর ফিরে না আসে, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই ৭২-এর মুজিববাদী সংবিধান, হাসিনার রেখে যাওয়া সংবিধানের পরিবর্তে নতুন একটি সংবিধানের দাবিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান রাখছি। বাংলাদেশের জনগণকে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের যে দাবি জনপরিষদ উত্থাপিত হয়েছে সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার এলএফও করার মধ্য দিয়ে নতুন কাঠামোর মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করেন। এই জুলাই সনদের ভিত্তিতে সেই নির্বাচন আয়োজিত হবে, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন। এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে। বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি। প্রতিটি ক্ষেত্রে আপনার সামাজিক সুরক্ষার কথা উঠেছে, আলোচনা হচ্ছে। এইটাতে যে চেয়ারম্যান সাহেবরা বললেন, আমি শিক্ষা, স্বাস্থ্য, মানুষের চাকুরি, কর্মসংস্থান, উৎপাদন, কৃষি সবকিছু নির্ভর করছে তার রাষ্ট্র কাঠামোর উপরে। সবকিছু নির্ভর করছে যে কাদেরকে জনগণ নির্বাচিত করছে, সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগকে তো ভোট দিয়েছে, তাই না? একেবারে প্রথমে 2008 সালে ভোটই তো দিয়েছিল। সেই আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে, একেবারে তার বলা যায় যে ভূমিধস করে দিয়েছে। সেই জায়গায় এখান থেকে আবার 1 বছরে 1.5 বছরের মধ্যে আপনি সবকিছু ঠিক করে ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। সামাজিক সুরক্ষা কার? নাগরিকের তো, মানুষের তো। সেটা আপনার বিধবাই হোক আর সেটা আপনার
কম পয়সার বয়স্কই হোক সবকিছু, সেটাও নির্ভর করতে তার কাঠামোর উপরে, তার ব্যবস্থার উপরে। আজকে আমাদের সবকিছুই আপনার নির্ধারণ করে আমরা। ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট। এটা সত্য কথা। ওয়েলফেয়ার স্টেটের কথা এসছে, আপনার কল্যাণমূলক রাষ্ট্র। আমরা তো এখন আর বিপ্লব করতে পারছি না। আমাদের চাকরি সাহেবরা যেটা স্বপ্ন দেখেন, আমরাও এক সময় স্বপ্ন দেখতাম, কিন্তু এটা বাস্তবতা যে এখন আমরা সেই বিপ্লব আমরা আর করতে পারছি না। আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট, এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করেই এমন সিস্টেমের মধ্যে যেতে হবে, যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম ন্যূনতম যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবে জনগণ। এটা ন্যূনতম। এবং এখানে যে আপনি সব পেয়ে যাবেন তা পাবেন না, কিন্তু ন্যূনতম পাওয়া যেতে পারে। সুতরাং এটা আপনার, আমি মনে করি যে আপনার চূড়ান্ত কোনো কিছু বলা এই মুহূর্তে মিথিকা যেটা এক্সপেক্ট করছে, এটা সম্ভব না। এটা আপনার আস্তে আস্তে যদি সিস্টেম চলতে থাকে, এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে, জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট দেওয়ার জন্য, তাকে ভোট পাওয়ার জন্য, তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে। আমরা তো যেই মাত্র আপনার আমাদের শেষ হয়েছে আপনার এই গণ অভ্যুত্থান, তারপরে যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি, তখনই তো আমরা বিবাদ শুরু করেছি, তর্ক বিতর্ক শুরু করেছি। ভালো কথা, তর্ক বিতর্ক তো হবেই গণতান্ত্রিক বলতে। এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায়। আমাকে সাকিব সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা আসে। আমি হতাশাবাদী কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব আমাদের, যারা আমরা লড়াই করেছি, লড়াই করছি, করে চলেছি, আমাদের দায়িত্ব হবে যে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা আপনার জনগণ কথাটা আমার কিছু ভেগ মনে হয়, কারণ তারা সেটা কি আপনার সালমান রহমান, নাকি আপনার সালাম, নাকি আপনার আমাদের কলিমুদ্দিন সলিমুদ্দিন, তাই না? তো এখানে ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে, আলোচনা করতে। আমাদের এখানে একজন বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন, তিনি কথা বলেছেন বাস্তবতার প্রেক্ষিতে। এই ক্যামেরা কথা বললেন, মানুষ সাথে কথা বলছে, ওই যে রিক্সাওয়ালা ভাইরা যারা প্রাণ দিয়েছে এবার যুদ্ধে, যারা আপনার এই যে চালায়, রিক্সা চালায়, রাস্তায় দাঁড়িয়ে কথা বলে, তাদের কথাবার্তা শুনে যখন জনপ্রতিনিধিরা সত্যিকার অর্থেই জনগণের সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হবেন, আমি কিন্তু বলছি না যে পারবেন, আন্তরিক হবেন, সততার সঙ্গে করবেন, তখনই হয়তো আমরা কিছুটা ভালো পথ দেখতে পাবো। আমি কোন তাত্ত্বিক আলোচনায় গেলাম না। আমাদের বিথিকা যে টু দি পয়েন্ট যে অ্যান্সার গুলো চেয়েছে, সে উত্তর দেওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। এটা আমার সিস্টেমের উপর নির্ভর করে। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ
উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। সেটাই হবে আমাদের। আমি মনে করি আপাতত এটা একটা ভালো পথ বেরোবে, যেখানে গিয়ে আমি হয়তো কিছুটা সমস্যার সমাধান করতে পারবো। শিক্ষা শেষ, শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে দিয়েছে, স্বাস্থ্য শেষ হয়ে গেছে, সেগুলোকে আপনাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য মানুষ লাগবে, সেই মানুষগুলো তো তৈরি করতে হবে। আজকে দুর্ভাগ্যজনক ভাবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, জানি এরপর আমার অনেক সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করে। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন, অনেক ক্ষেত্রে তারা অসহায়, অনেক ক্ষেত্রে তারা অসহায়। তারপরেও আমরা আশা করি যে তারা এতদিন যে চেষ্টা করেছেন, সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের যে কমিশনগুলো আছে, তারা সবাই মিলে, আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি, যে শুরুটাতে আমরা একটা ভবিষ্যৎ, একটা বাংলাদেশ, যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মানে সাইবার বুলিং সব দলই আসলে করছে বিরুদ্ধ মতাদর্শের মানে সে প্রার্থীদেরকে, কিন্তু আমার মনে হয় যে মেয়েরা যেভাবে মানে সাইবার বুলিং এর শিকার হচ্ছে এটি অবর্ণনীয়। এবং রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকার কারণে যেভাবে মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করা হয়, কিংবা তাদের অ্যাপিয়ারেন্স বলেন, কিংবা আমার মনে হয় যে আমার কোনো কাজের বা আমার কোনো পদক্ষেপে যদি সাংগঠনিক সমালোচনা করা হয়, গঠনমূলক সমালোচনা করা হয়, আমি নিজেকে শুধরাই নিতে পারি। কিন্তু যখন আসলে এইভাবে মানে নোংরা আক্রমণ করা হয় প্রতিহিংসা মানে মূলকভাবে, সেটি আসলে কোনো সমাধান বয়ে আনে না। তো আমি আসলে গঠনমূলক সমালোচনাকে সাধুবাদ জানাই, কিন্তু একই সাথে এটাও অনুরোধ করতে চাই যে যাতে কেউ মানে অপ্রাসঙ্গিক নোংরা আক্রমণ না করে, সাইবার বুলিং না করে। আমি সহ 48 জন ভিপি পদপ্রার্থী এখন পর্যন্ত আছেন, তো যে কোনো একজনই তো নির্বাচিত হবেন। এখন নির্বাচন হেরে গেলে বর্জন করে, আমার মনে হয় এটা কোনো বিবেচনা প্রসূত আচরণ হবে না। আমাদের দায়িত্ব থাকবে যে বিশ্ববিদ্যালয়ের যাতে সুষ্ঠু একটি নির্বাচন মানে আমাদেরকে দিতে পারে সেটি এনশিওর করা। এবং একই সাথে আমরা একটি মানে বিতর্কিত নির্বাচন 19 সালে দেখেছি, এবং এবার আরো কিছু জটিলতা, যেরকম হচ্ছে হল কার্ড নিয়ে একটা জটিলতা, কিংবা ধরেন যে 3-4টা করে হলের ভোট কেন্দ্র একসাথে করা, যেখানে 19 সালে দেখেছিলাম যে একটি হল একটি ভোট কেন্দ্রে থাকার পরেও দীর্ঘ সময় লাইন জ্যামিং এবং নানান রকম সমস্যায় তারা পড়েছিলেন। তো আমার মনে হয় যে কিছু মানে বিশ্ববিদ্যালয়ের কিছু অবিবেচনা প্রসূত আচরণ আছে, সেটি আসলে নির্বাচনের আগেই তাদের শুধরে নেওয়া উচিত। আসলে আমি যেহেতু শামসুনার হলে নির্বাচিত ভিপি ছিলাম, আমরা কিছু সেবামূলক কর্মকাণ্ড কিন্তু উদ্যোগ কিন্তু আমরা 19 সালেই নিয়েছিলাম। যদি উদাহরণ দেই, আমরা হচ্ছে আইডি কার্ড জমা দেওয়ার সাপেক্ষে অনাবাসিক এবং হচ্ছে অন্য হলে নারী শিক্ষার্থীরা আমাদের হলে অবস্থান করতে পারতেন, পরীক্ষার আগে থাকতে পারতেন। তারপরে মায়েরা বোনেরা হলে আসতে পারতো। এগুলো না বিশ্ববিদ্যালয় প্রশাসন একা করে বন্ধ করে দিয়েছে। তো যে কাজগুলো আমরা ইতোমধ্যে করেছিলাম, সেটা আমার উদ্যোগ থাকবে পুরো বিশ্ববিদ্যালয়ের নারী হলে এই উদ্যোগটি নেওয়া। এবং একই সাথে ধরেন যে নারীদের একটা ক্লাস এবং আরেকটা ক্লাসের মাঝখানে 3-4 ঘন্টা বা 2 ঘন্টা গ্যাপ পড়ে, তখন ওনারা কোথায় যাবেন আসলে? তো ওনাদেরকে সর্বোচ্চ যাতে অ্যাকোমোডেট করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া। এবং একই সাথে একদম বেসিক যে অধিকারগুলো, সেগুলোই না অপ্রতুল। আপনি ক্যাম্পাসে নারী বন্ধ শৌচাগার হাতে গুনে পাবেন। এবং হাইজিনের যে ব্যাপারটা আমি যদি আরেকটু ক্লিয়ার করি, নারীরা কিন্তু ইউরিন ইনফেকশনের মানে ঝুঁকিতে অনেক বেশি থাকেন। তো একদম বেসিক যে হাইজিন সেটি থাকে না। তারপরে হচ্ছে বা নিরাপত্তার যে ব্যাপারটা, আপনি খাবারের মান দেখেন, শিক্ষার মান দেখেন, মানে সবকিছু আসলে যেগুলো বেসিক, যেগুলো বিশ্ববিদ্যালয়েরই আসলে প্রোভাইড করা উচিত, সেগুলিও আসলে দেখা যায় যে তারা মানে কোনো মাথা ব্যথা নেই তাদেরকে। তো সেগুলো সর্বাগ্রে আদায় করে নেওয়া, আবাসন সংকট নিয়ে কাজ করা। এবং ফার্স্ট ইয়ার থেকেই একটা মেয়ে আসলে, যেহেতু মেয়েদের হলের সংখ্যা ছেলেদের অর্ধেকের চেয়ে কম, ফার্স্ট ইয়ারে আসলে মানে ধরেন যে প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা একজন নারী শিক্ষার্থী প্রচন্ড ভালনারেবল অবস্থায় থাকেন। তো তাদের সেই সমস্যাটাকে অ্যাড্রেস করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বাধ্য করা, এবং তাদেরকে একটা গ্রুমিং এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা পদক্ষেপ লাগে, তাদের একটি মানসিক স্বাস্থ্য সেবা, তাদের হচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে একটা একাডেমিক সাপোর্ট, তাদের হচ্ছে ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে যা যা স্টেপ নেওয়া যায়। যেরকম অনেক শিক্ষার্থী হচ্ছে টিউশনি করে হচ্ছে তাদের দেখা যায় অনেক লম্বা সময় চলে যায়, কিন্তু এটি তাদের পরবর্তী ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড করে না। তো কর্মমুখী শিক্ষা
এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের ছোট ছোট মানে রিসার্চ বলেন বা তার বিভাগ সংশ্লিষ্ট কাজের সুযোগ করে দেয়, এবং একই সাথে সে ভবিষ্যতে কি করতে চায়, কোন সেক্টরে যেতে চায়, সেই সেক্টরটা অ্যাড্রেস করে সেভাবেই যাতে তাদেরকে ফার্স্ট ইয়ার থেকে গ্রুম করা হয়, এটি আমার মনে হয় খুব বেশি জরুরি। এবং একই সাথে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বাইরে পড়তে যে মানে যাওয়ার একটা আগ্রহ রাখেন মাস্টার শেষ করে, তো সেটির জন্য তাদেরকে একদম মানে প্রথম থেকে প্রস্তুত করা এবং বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে একটু সংযোগ স্থাপন করা, এগুলো আমাদের প্রচেষ্টার মধ্যে থাকবে। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা যেমনটা শুনতে পাচ্ছি যে গুপ্ত সংগঠন বা গুপ্ত ভোট ব্যাংকের একটি বিষয় হচ্ছে নিয়ে খুব সমালোচনা হচ্ছে, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? আমি মানে বিশ্বাস করি একজন ভোটার তার পূর্ণ স্বাধীনতা আছে, তিনি কাকে ভোট দিবেন এবং হচ্ছে কাকে মনোনীত করবেন। এবং আমার মনে হয় যে এই স্বাধীনতা নিয়ে মন্তব্য করা কিংবা ভোটারদেরকে অসম্মান করার অধিকার আমার নেই, কারোরই নেই। এবং আমি মনে করি যে ভোটারদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকা উচিত। এবং একই সাথে আমার অনুরোধ থাকবে যে মানে স্বাধীনতা বিরোধী কোনো শক্তি যাতে আমাদের ক্যাম্পাসে না আসে। যেহেতু আমরা 52 ভাষা আন্দোলন বলেন কিংবা 71-এ যেহেতু আমাদের একটি অগ্রণী ভূমিকা ছিল, 24-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণেই 24 একটি মাত্রা পেয়েছে। 15 জুলাই যদি আমাদের উপর হামলা না হতো, তো আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো এগুলো মানে বিশ্ববিদ্যালয়ের ভোটাররা এটি হচ্ছে বিবেচনায় রাখবেন এবং একই সাথে যারা 71 এবং 24-এর প্রশ্নে আপোষহীন তাদেরকে নির্বাচিত করবেন। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে। শুধু তাই নয়, ডাকসুকে শুরু থেকেই বানচালের চক্রান্ত ছিল। সেই ডাকসুকে কার্যকর এবং সক্রিয় করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, অনশন করতে হয়েছে। এখনও ডাকসুকে বানচালের ষড়যন্ত্র বন্ধ হয়নি এবং আমরা বিভিন্ন মাধ্যম এবং সূত্র জানতে পাচ্ছি যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আশঙ্কা করছি যে কোনো মুহূর্তে ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কার জায়গা থেকে আমরা বেশ কিছু বিষয়ে আজকে আলোকপাত করব। পাশাপাশি আমাদের কিছু অভিযোগ আছে। অনেক প্রার্থী, বিভিন্ন সংগঠনের প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করছেন। তাদের আচরণবিধি ভঙ্গের পরেও ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পাশাপাশি আমরা আরও জানতে পাচ্ছি বিভিন্ন হলগুলোতে কালো টাকার নোংরা রাজনীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। অনেক প্রার্থী তাদের বিভিন্নভাবে অর্থ ছড়িয়ে ভোটারদেরকে বিভ্রান্ত করা এবং তাদের গুপ্ত এজেন্ট বাস্তবায়নের মাধ্যমে ভোটারদের মাধ্যমে প্রার্থীদের বিষয়ে বিভ্রান্তিমূলক এবং কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। পাশাপাশি আমরা দেখতে পেলাম ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে সক্রিয় করা হচ্ছে, যেখানে বাংলাদেশের সংবিধানে আদিবাসী শব্দকে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সংবিধানে উপজাতি শব্দকে ইস্টাবলিশ করা হয়েছে। সেখানে আমরা দেখলাম একটি গ্রুপ, একটি সংগঠন স্পষ্টভাবে বলছেন তাদের সেখানে কোনো আদিবাসী না, উপজাতি নাই, আদিবাসী আছে। অর্থাৎ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ক্যাম্পাসে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করে দিতে চাই এবং বাংলাদেশ সরকারকেও বলবো এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা আরও দেখলাম যে নির্বাচন কমিশন থেকে কিছু নারী প্রার্থী আছেন যারা তাদের ভোটের যে হালনাগাদ ছবি আছেন ওই ছবিটা প্রকাশের পরে তারা ইতস্তত বোধ করেছেন এবং প্রশাসনকে আপত্তি জানিয়েছেন তাদের ছবিগুলো যাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় অথবা প্রাইভেট করে দেওয়া হয়। আপত্তির পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার সমুন্নত না রেখে সেই ছবিগুলো ডিপার্টমেন্টে ঝুলিয়ে দিয়ে আমি মনে করি নারী শিক্ষার্থীদের যেই ধর্মীয় স্বাধীনতা সেটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে বানচাল করবার জন্য আরও একটি ষড়যন্ত্রের অংশ মনে করছি। 3টি হলকে একত্রিত করে যে কেন্দ্র করা হয়েছে, আমরা আশঙ্কা করছি ডাকসু নির্বাচনকে বানচাল করবার জন্য যে কোনো উপায়ে এই 3টি হলের মধ্যে সংঘাত সৃষ্টি করে একটি ত্রিমুখী সংঘর্ষের মাধ্যমে বিগ কনফ্লিক্টে রূপান্তরিত করা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো এ ধরনের চক্রান্ত মোকাবেলা করে ডাকসু নির্বাচনকে সুস্পষ্টভাবে এবং নিরাপত্তার সাথে কার্যকর করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকবেন। এই ডাকসু আজকে একটা আমেজ বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা উৎসব মুখর অবস্থায় আছে। প্রথম বর্ষের শিক্ষার্থীও ভাবতেছেন যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে, সেই ক্ষমতা এখন সকলের হাতে। আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পলিসি মেকিংয়ে পার্টিসিপেশন করা, ইমপ্লিমেন্টেশনে পার্টিসিপেশন করা, অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, সেটার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আজকের এই ডাকসুর আমেজটা
দীর্ঘ একটা লড়াই সংগ্রামের ভিতর দিয়ে এসছে। শিক্ষার্থী বন্ধুদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, তাদের ভিতরে সেই অ্যাওয়ারনেসটা দিতে চাচ্ছি। এই ডাকসু নির্বাচন এটা কেবলমাত্র একটা নির্বাচন না, এইটা আমাদের গণতান্ত্রিক অধিকার, বিশ্ববিদ্যালয়ের এই যে প্ল্যাটফর্ম সেটাকে প্রতিষ্ঠা করার একটা লড়াই, সেটাকে প্রতিষ্ঠা করার একটা সংগ্রাম। আজকে ভিসি মহোদয়ের যে বক্তব্য, সেই ভিসি মহোদয়ের বক্তব্যের পরেও যদি এটা আপনারা না বোঝেন, তাহলে এইটা হবে আমাদের ব্যর্থতা। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই এত আন্তরিক থাকতেন, তাহলে ডাকসুর জন্য আমাদেরকে 11 মাস ফাইট করতে হতো না। আমাদেরকে জীবন মরণ বাজি রেখে ভিসি স্যারের বাসভবনের সামনে এরকম আমরণ অনশন করতে হতো না। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অধিকার সচেতন ভাই বোনরা তারা এই আন্দোলনে অংশগ্রহণ করলেন, সমর্থন দিলেন, তখন তারা বাধ্য হয়ে তফসিল ঘোষণা করলেন এবং নির্বাচন আজকে এই পর্যায়ে আছে। সবাই যে ভালোবেসে ডাকসু নির্বাচনের জন্য কাজ করছেন বিষয়টি তা না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলে এবং ছাত্র সংগঠনগুলো সবাই যদি ভালোবেসে আন্তরিকতার সাথে ডাকসু নির্বাচন দিতেন, তাহলে আজকে আমাদের মাননীয় ভিসি স্যারের মুখ দিয়ে এই ধরনের উষ্মা এবং উদ্বেগমূলক বক্তব্য প্রকাশিত হতো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, যারা প্রার্থী আছেন, যারা ভোটার আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে তৎপরতা বৃদ্ধি করুন, সচেতনতা বৃদ্ধি করুন। অন্যথায় এই ডাকসুকে বানচাল করার জন্য, এই ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম উপস্থিত রাখা হয়েছে। দেখেন, একটা সহজ বিষয় যে যারাই ভোটার হয়েছে সবাই ভোট দিতে পারবে, অথচ আমরা যখন যাচ্ছি দায়িত্বপ্রাপ্ত অনেকের কাছে, তারা বলতেছে যে ভোটার তালিকা হালনাগাদ হইতে হবে, না হলে ভোট দিতে পারবে না। এখন অনেক শিক্ষার্থীরাই বাইরে অবস্থান করেন, হলে থাকেন না, তাদের অনেকের হল কার্ড নাই। অনেক শিক্ষার্থীরাই 500-1000 টাকা দিয়ে তারা একটা মাত্র ভোট দেওয়ার জন্য হালনাগাদ করবেন না। এটা বিশাল একটা অংশ শিক্ষার্থী রয়েছেন। তাহলে তাদের ভোট ছাড়া কি এই নির্বাচন সম্ভব? সম্ভব না। তার মানে এই দায়িত্বে থাকা যারা বারবার এই কথাটা বলছেন যে হালনাগাদ লাগবে, তাছাড়া হবে না, তারা ইচ্ছা করেই একটা সংকটকে জিয়ে রাখছেন। এরপরে আমরা বলছি যে প্রার্থীদের নাম ব্যালট নাম্বারের সাথে আপনারা ছবি যুক্ত করেন, কারণ এই সেন্ট্রালে 28 জন, হলে 13 জন, এতজনের নাম মুখস্থ রাখা অনেকের পক্ষে সম্ভব না, অনেকের নাম কাছাকাছি। এইটা নাকি তারা করতে পারবেন না। এটা করতে হলে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা স্পষ্টভাবে তাদের কাছে জানিয়েছি যে 19 সালে যারা আমাদেরকে ভিকটিম করেছে, আমি নিজে ভিকটিম হয়েছি এই SM হলে, সেই সাবেক ছাত্রলীগ নেতা, তাকে মনোনয়ন তুলতে দেওয়া হয়েছে, তুলেছেন, উনিও প্রার্থী, আমরা যারা ভিকটিম ছিলাম আমরাও প্রার্থী। এটা কেমন কথা? বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে অভিযোগ নাই, প্রমাণ নাই, মামলা করো। আশ্চর্য বিষয়, 19 সালে কি আমরা অভিযোগ জমা দেই নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে? আমরা যারা ভিকটিম হয়েছি সাক্ষী, আমরা কি বেঁচে নাই? আপনি গুগলে সার্চ দেন, সার্চ দিলেই সেই সময়ের নিউজ আপনি পাবেন, সেই সময়ের ভিডিওগুলো পাবেন যে কিভাবে তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নূর, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন বেনজির নামে আমাদের একজন আপু ছিলেন, তার পেটে লাথি পর্যন্ত মারা হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে। আমরা ভিকটিম হয়েছি, তাহলে এগুলো কি গায়েব হয়ে গেছে, নাই হয়ে গেছে? আমরা এটা বলছি না কেউ এক সময় ছাত্রলীগ করলে সে আজীবন খারাপ থাকবে, সে অসৎ থাকবে। বাস্তবতা, মানুষ ভালো হয়, পরিবর্তন হয়, ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে, কিন্তু কারো ফৌজদারি অপরাধ তো মাফ হয়ে যায় না। তাহলে কেন আজকে 6-7 বছরেও সেটার বিচার হলো না? এবং কেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটার বিচার করতেছে না? আমরা যাদের কাছে যাচ্ছি তারা আমাদেরকে মূলা ঝুলিয়ে দিচ্ছে, তারা আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দেখাচ্ছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যই হচ্ছে যে হ্যাঁ, এখন এমন একটা সিস্টেম চালু করে দিলাম, এমন কিছু সংকট জিয়ে রাখলাম, তোমরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবা, আন্দোলন করবা, মারামারি করবা, আর আমরা বলবো যে এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন দেওয়া যাচ্ছে না, ডাকসু নির্বাচন কিছুদিন পিছিয়ে দিতে হবে, অথবা সংঘাত সহিংসতা শুরু হয়ে গেলে তাহলে ডাকসু নির্বাচন
এখন এই মুহূর্তে সম্ভব না। যেই চক্রান্ত আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, আজ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুখ থেকে শুনলাম না কারা ককটেল বিস্ফোরণ করেছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, কারা তাদেরকে পাঠিয়েছিল। হঠাৎ করে একটা ছাত্র সংগঠন আপনার হচ্ছে অভ্যুত্থানের কমিটমেন্ট ব্রেক করে তারা কমিটি দিল, সেখানে আমরা দেখলাম যে অনেক ভাঙচুর হলো, ফিল্টার ফেলে দেওয়া, সহিংসতা তৈরি করার চেষ্টা করা হলো। যারা এই সহিংসতাগুলো তৈরি করার চেষ্টা করলো, যারা পানির ফিল্টার বের করে ফেলে দিল, যারা হলে ভেন্ডিং মেশিন এভাবে করে জুতা মারলো, তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে? তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয় নাই। তাদেরকে কিন্তু চিহ্নিত করে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তার মানে এই যে বিষয়গুলোকে জিয়ে রাখা এবং একটা গোষ্ঠীর প্রভাবে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ একদিন বাড়িয়ে দেওয়া হলো। আমরা তো বলি নাই বাড়ায় দেন, তাহলে কাদের প্রভাবে এত বড় একটা সিদ্ধান্ত হলো, এইটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাই। যাদের এত বড় প্রভাব তারা চাইলেই একদিন বাড়িয়ে দেওয়া হয়, অথচ আমরা চাইলে যৌক্তিক দাবিগুলো পূরণ করা হয় না। তাহলে এইভাবে প্রভাব বিস্তার করলে আমরা কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা তাদের কাছ থেকে পাবো? তবে আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক ফাইট করে আজকের এই ডাকসু এই পর্যন্ত এসছে। ডাকসুকে আমরা কোনোভাবে বানচাল হতে দেব না। যারা প্রভাব বিস্তার করছে, এতদিন যারা ডাকসুকে বানচাল করার জন্য, বাধা দেওয়ার জন্য প্রভাব বিস্তার করছে, এখন সূক্ষ্মভাবে তারা গেম খেলতেছে। তারা নিজেরা জেতার জন্য, নিজেদের সুবিধার জন্য তারা এখন সেই প্রভাব বিস্তার করতেছে। যারা যদি শেষ পর্যন্ত সুবিধা না করতে পারে, তারা বিভিন্ন অনুষঙ্গ প্রসঙ্গকে প্রস্তুত করে রেখেছে, তারা একটা ক্যাচাল লাগাই দিবে। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, প্রার্থীদের উদ্দেশ্যে বলবো, ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন। এটা আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। আমরা একটা অভ্যুত্থান রচনা করেছি, এই গণতান্ত্রিক মূল্যবোধ, এই ডাকসু নির্বাচন, এটা আমাদের অভ্যুত্থানের কমিটমেন্ট। এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাকে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বানচাল করতে চাবে অথবা প্রভাব বিস্তার করে ম্যানিপুলেট করতে চাবে, তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার অবস্থান থাকতে হবে এবং এই ব্যালটে তাদেরকে সেই জবাব দিতে হবে। আমরা দেখছি যে একজন ক্যান্ডিডেট, উনি বলছেন যে গেস্ট রুম, গণরুমকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, অথচ আরেকদিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেই ছাত্রছাত্রীরা থাকেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যে ছাত্রছাত্রীদের অভ্যুত্থানের যে সোশ্যাল কন্ট্যাক্ট, যে হলগুলোতে কমিটি করে ছাত্র রাজনীতি করা যাবে না, তারা একদিকে হল কমিটি দিচ্ছে, আরেকদিকে তারা বলতেছে গেস্ট রুম, গণরুম তারা উৎখাত করবে। ঠিক আমাদের কাছে মনে হচ্ছে যে বিগত সময়ে আমরা এরকম অনেককে দেখেছি, যারা একদিকে শিক্ষার্থীদেরকে সিন্ডিকেটের ভিতরে জিম্মি করে রাখতেন, আরেকদিকে এসে খুব সুন্দর সুন্দর কবিতা পাঠ করতেন, গানের মতো করে কথা বলতেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। এর পাশাপাশি দেশের অভ্যন্তরে যখনই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই সব বিশৃঙ্খলায় সেনাবাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশে যখন আন্দোলনের দাবানল জ্বলে উঠছিল, তখন বাংলাদেশের আপামর জনতা সেনাবাহিনীকে ক্ষমতা দখলের জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই জনগণের আহ্বান সত্ত্বেও ক্ষমতা দখল না করে দেশকে ভিন্নভাবে উদ্ধারের তারা চেষ্টা চালায়। আর সেটা হলো সেনাপ্রধান 2 আগস্ট একটা দরবার ডেকেছিলেন। সেই দরবারে তিনি ঘোষণা দিয়েছিলেন যে দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের বিপক্ষে যাবে না। আর এই ঘোষণার কারণেই মূলত শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছিল। আমরা জানি, পাকিস্তানের ইমরান খানের পক্ষে 70% জনতা কিন্তু রাস্তায় নেমেছিল। ইমরান খানের সেই সময়ের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ান সহ সিংহভাগ বিচারপতি ইমরান খানের পক্ষে ছিল, প্রশাসনের সিংহভাগ ইমরান খানের পক্ষে ছিল। পাকিস্তানের জনতা রাস্তায় নেমে সেই সেনাবাহিনীর স্থাপনা সহ ঘুরিয়ে দিয়েছিল। এত কিছু সত্ত্বেও সেনাবাহিনী অনড় অবস্থানে থাকার কারণে ইমরান খান সফল হয়নি। তদ্রুপ বাংলাদেশের সেনাপ্রধান সহ
সেনাবাহিনী যদি গুরুত্বপূর্ণ ভূমিকা যদি না রাখতেন জনগণের পক্ষে, তাহলে শেখ হাসিনার পতন এত তাড়াতাড়ি হতো না। এই ফেসিবাদ আরো দীর্ঘ বছর জনতার উপর চেপে থাকতো। এই সেনাবাদ প্রধান বদলাতে আমরা কিন্তু সেই ফেসিবাদ থেকে পরিত্রাণ পেয়েছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মধ্যে চিন্তা চেতনায় কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে। সেনাবাহিনীর সেনাপ্রধানের সেরকম কিছু থাকতে পারে, এরকম কিছু থাকলে সেটা আলাপ আলোচনা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান করার দরকার। কিন্তু দুঃখজনক হলো সত্য যে সেনাপ্রধানের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিন্তু অপপ্রচারে লিপ্ত। এতে করে দেশে বিভেদ হবে, বিশৃঙ্খলা হবে। একটি কথা আছে, একতাই উত্থান, বিভেদে পতন। কিন্তু আমরা যদি এভাবে যদি একে অন্যের বিরুদ্ধে যদি কথা চুরাচুরি করি, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীর বিরুদ্ধে যদি অপপ্রচারে লিপ্ত থাকি, তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ এই বাহিনীটি দুর্বল হয়ে যাবে, আলটিমেটলি দেশের জন্য ক্ষতিকর হবে। এই যে ডক্টর ইউনূস সরকার এইবার যেভাবে ক্ষমতায় এসেছে, বলতে গেলে দেশের সবগুলো রাজনৈতিক দল এবং আপামর জনসাধারণের সমর্থন পেয়ে কিন্তু তারা সরকারে এসেছিল। দুঃখজনক হলো সত্য যে তাদের থেকে জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা হলো, আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এবং মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ থেকে কোনো অংশে কম নয়। আমরা তার থেকে সেরকম সফলতা আমরা প্রত্যাশা করেছিলাম। দুঃখজনক হলো তিনি সেরকম সফলতা দিতে পারেননি। তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। বিশেষ করে আমাদের তরুণ ছাত্র যারা শিক্ষার্থী, তারা লেখাপড়া করবে, তারা আন্দোলন করেছে, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই আন্দোলনে কিন্তু দেশের আপামর জনসাধারণ সহ সবগুলো দল কিন্তু সমর্থন দিয়েছিল। নাইলে কিন্তু তাদের দ্বারা সেটা কাঙ্ক্ষিত বিজয় গৌরব অর্জন সম্ভব হতো না। সেখানে সেনাবাহিনী কিন্তু সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এই ছাত্রদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রিভিলেজ দিয়ে, অনৈতিক সুবিধা দিয়ে আজকে ছাত্র সমাজকে তিনি ক্ষতির মতো দাবিতে করেছেন, আলটিমেটলি দেশকে ক্ষতির মতো দাবিতে করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে আগামী নির্বাচন ইতিহাসের একটি সেরা নির্বাচন হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা তার কোনো লক্ষণ দেখছি না। দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ, খুবই ভঙ্গুর। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে কিন্তু মাঠে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে কিন্তু সেনাবাহিনী রয়েছে। এই সেনাবাহিনীর সাথে যদি বিরোধ সৃষ্টি করা হয়, তাহলে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করবে না। সেনাবাহিনীকে দেশের স্বার্থে তারা যাতে মাঠে আন্তরিকভাবে কাজ করে, সেজন্য যে দূরত্ব রয়েছে, সেই দূরত্ব লাঘব করার জন্য অনতিবিলম্বে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাচ্ছি। আপনি যদি এই দূরত্ব লাঘবে যদি সঠিক সিদ্ধান্ত না দেন, তার দেশে যদি বিশৃঙ্খলা হয়ে থাকে, তার জন্য আপনি দায়ী থাকবেন। এর জন্য আপনাকে জনগণের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি চাই পুরো দেশ ঐক্যবদ্ধ হোক। ঐক্যবদ্ধ হতে হলে সেখানে কিন্তু ক্ষমাশীলতার নজির স্থাপন করতে হবে। শেখ হাসিনা দীর্ঘ 16 বছর অনেক অন্যায় করেছেন, অপরাধ করেছেন, অপরাধনীতি করেছেন, দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছেন। কিন্তু তার আগে যারা সরকার ছিল, তারাও তো কোনো ভালো কাজ করেন নাই। তারা যদি ভালো কাজ করতেন, তাহলে কিন্তু ফেসিবাদ এভাবে গেড়ে বসতো না। এখন নতুন সরকার, অন্তর্বর্তী সরকার দীর্ঘ 12 মাসে যে অপরাধ করেছে, যে দুর্নীতি করেছে, যে অপরাধনীতি করেছে, এখন কিন্তু তাদের বিচার হওয়ার দরকার। তাদের সভাপতি সবার বিচার করতে যায়, কম্বলের যদি লোন বাঁচতে যায়, একটা লোন বাঁচলে কম্বলের অস্তিত্ব থাকবে না। তথ্য বাংলাদেশে যদি সবার বিচার করতে হয়, এই বিচার থেকে ডক্টর ইউনূস সহ কেউ বাদ যাবে না। আর তাই আমি বলছি, ক্ষমাশীলতার অনন্য নজির স্থাপন করতে হবে। যাদেরকে বিচার না করলে নয়, কেবলমাত্র তাদের ব্যতীত বাকি সবাইকে সাধারণ ক্ষমতায় আওতায় এনে, যদি সাধারণ ক্ষমতার আওতায় এনে যদি আমরা দেশকে জেলে সাজাতে পারি, তাহলে সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ, নরওয়ে, সুইডেন, জাপানের মতো উন্নত দেশের পর্যায়ে উন্নত দেশের রাস্তায় উন্নীত হওয়ার পর্যায়ে পৌঁছে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে দেশকে ঐক্যবদ্ধ করার আহ্বানে সবাইকে এগিয়ে আসার জন্য, সবাইকে সংযুক্ত হওয়ার জন্য বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আন্দোলনে এই বইটি একটি অনবদ্য সংকলন। আমি মনে করি এটা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের অবশ্য পাঠ্য। জনাব তারেক রহমান রাজনীতি তারপরে যে বাক্যটি লেখা রয়েছে,
গণ অভ্যুত্থানের সাবলিমিটি। এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটি শব্দের সংমিশ্রণ করা হয়েছে এবং আমার বিশ্বাস, আমি কিন্তু ওই বইটি পাওয়ার পরে দুটি অভিধান আমি খুলে এই শব্দটি সম্বন্ধে কিছু জানার চেষ্টা করেছি। সাবলিমিটি শব্দটি একটি হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি, আরেকটা হচ্ছে কেমব্রিজ। আমি যদি সহজ বাংলায় আমাদের সাধারণ মানুষের বোধগম্য করে বলতে চাই, হয়তো এটা সঠিক শব্দটি সঠিক প্রতিশব্দ হবে না, অথবা সঠিকভাবে হয়তো আমি এর শব্দটির যে ভাবার্থ সেটা হয়তো আমি বাংলায় সেভাবে বলতে পারবো না, সেই কারণেই হয়তো তিনি ইংরেজি শব্দটি রেখেছেন। তা সত্ত্বেও বলছি, এই যে আমাদের যে গণ অভ্যুত্থানের যে মাহাত্ম্য, আমি মাহাত্ম্য শব্দটি ব্যবহার করছি, আরো অনেক প্রতিশব্দ আছে ইংরেজি শব্দটির। এই মাহাত্ম্য, সেই বর্ণনা কিন্তু এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় রয়েছে। এবং এই গণ আন্দোলন, তিনি এই বইয়ের, আমি দুটি উদাহরণ দিচ্ছি। একটি হচ্ছে পৃষ্ঠা 9, সেখানে তিনি বলেছেন যে এই গণ আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি অনবদ্য সংযোজন এবং ইতিহাসে চিরদিন তা লেখা থাকে। আমি এই সঙ্গে বিনীতভাবে একটু যোগ করতে চাই, শুধু বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস নয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে এই বিগত 2024 জুলাই অগাস্টের ছাত্র জনতার যে বিপ্লব, তা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, আমি বিশ্বাস করি একদিন পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ হবে। দ্বিতীয়ত, তিনি বইয়ের 15 পৃষ্ঠায় অতীত ইতিহাসের একটি উদাহরণ দিয়েছেন। গ্রিক মহাকাব্যে যে ইতিহাস লেখা রয়েছে, দুটি চরিত্র তিনি নিয়ে এসেছেন। আপনারা একিলিস হিলের কথা শুনেছেন, সেই একিলিসের রেফারেন্স তিনি দিয়েছেন এবং ওডিসিয়াসের উদাহরণ তিনি দিয়েছেন। এই দুটি চরিত্র সেই প্রাচীন গ্রিক হোমারের যে মহাকাব্য, সেই মহাকাব্য থেকে, এবং সেই ইতিহাস কিন্তু আজকের যুগে এখনো পর্যন্ত মানুষের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। এবং সেই উদাহরণ তিনি টেনেছেন বাংলাদেশের 2024 ছাত্র জনতার বিপ্লবের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতের প্রসঙ্গে। আমি তার সঙ্গে আরো একটি নাম যোগ করব, মুক্ত প্রমিথিয়াস, গ্রিক ইতিহাসের সেই নামটি আমি যোগ করব। এবং আমি আর দুটি নাম এই ইতিহাসের সঙ্গে যোগ করব, যেটি হাজার হাজার বছর আগের গ্রিক ইতিহাস থেকে এসেছিল। তার সঙ্গে বর্তমান যুগের দুটি নাম আমি বিশ্বাস করি বিশ্বের ইতিহাসে একদিন হয়তো সংযুক্ত হবে, যদি আমরা বিশ্বের ইতিহাসকে সত্যিকার অর্থে বিগত 2024 আন্দোলন দিয়ে প্রভাবিত করতে পারি। সেই দুটি নাম হচ্ছে আবু সাইদ এবং মুগ্ধ। এখানে অনেক কথা আমরা শুনেছি, কাজে নতুন করে যে অনেক কিছু বলার আছে তা নয়। এবং আমি একথাও উল্লেখ করেছি, এই বইটি অবশ্য পাঠ্য আমাদের প্রত্যেকের জন্যে, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, যারা বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে চিন্তা করেন, যারা মানবাধিকার নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা এবং চিকিৎসা সেবার অধিকার নিয়ে চিন্তা করেন। একটু আগে একজন বক্তা এখানে আপনাদের বলেছেন। আসুন আমরা এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলি। যে যাত্রা আমরা শুরু করেছিলাম 1971 সালে, যেই যাত্রা
কেউ কেউ বলেন সাংবাদিকরা প্রাসঙ্গিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক কিছু জানতে চান, কাজে আমি খুব সংক্ষেপে বলছি যেই যাত্রা আমাদের শুরু হয়েছিল শুধু 2024-এ নয়, আমি ফিরে যাব 1952 সালে, যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা প্রতিবাদ করেছিল ভাষা আন্দোলনের মাধ্যমে, যারা নিশ্চিত করেছিল সেদিনও কিন্তু তারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল ঢাকার রাজপথে, এবং তাদের বুকের রক্তের বিনিময়ে তারা প্রতিষ্ঠিত করেছিল আমাদের মুখের ভাষা বাংলা ভাষা। এবং দেখুন, এদেশের ইতিহাস আপনারা পর্যালোচনা করুন, অনেক বেশি অতীতে আমি যাব না, কিন্তু কথাটি বলতে হয় যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, যারা জীবন দিয়েছিল, সূর্য সেনদের কথা আজ উল্লেখ করতে হয়, তারাও কিন্তু সেদিন তরুণ যুবক ছিল। ক্ষুদিরামের কথা বলতে হয়। কাজে এদেশের মানুষের মুক্তির ইতিহাস, এটা কিন্তু চিরন্তন একটি ইতিহাস। আমি আরও অতীতে ফিরে যেতে পারি, গ্রিক ইতিহাসে ফিরে গিয়েছি, তার আগে আরও অতীতে যদি 5500 বছর ফিরে যাই। আমি কয়েকদিন আগে এ ধরনের একটি অনুষ্ঠানে আমি বলছিলাম, সেখানে অত্যাচারী সম্রাট রাজা কংসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কৃষ্ণ। এটা হিন্দু শাস্ত্রের ইতিহাস। কথাটি সেখানে নয়, কথাটি হচ্ছে এই ভূখণ্ডের মানুষ কিন্তু বারবার প্রতিবাদ করে এসেছে। প্রতিবাদ করেছে কেন? আমি একটু আগে বলেছি যে মানুষের অধিকার প্রতিষ্ঠা, এবং এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসে, সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। আমরা জানি 52 ভাষা আন্দোলনের পরে কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের সংগ্রাম বুঝি শেষ। সেই সংগ্রাম কিন্তু শেষ হয়নি। 52-র পরে আপনারা দেখেছেন 62-তে এসে পুনরায় ছাত্রেরা প্রতিবাদ করেছিল। কেন প্রতিবাদ করেছিল? একটি শিক্ষা ব্যবস্থা তৎকালীন পাকিস্তানে কায়েম হয়েছিল। একটি রিপোর্টের ভিত্তিতে তখন একটি শিক্ষা কমিশন গঠন করা হয়। সেই কমিশনের নাম ছিল হামিদুর রহমান শিক্ষা কমিশন। আজকের নতুন প্রজন্ম হয়তো সেগুলো জানে না। আন্দোলন হয়েছিল, ছাত্ররা রক্ত দিয়েছিল 62 সালে। তারা অনেক অর্জন করেছিল তখন। তারা ভেবেছিল মানুষের মুক্তির আন্দোলন এগিয়েছে, হয়তো ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না, কিন্তু তা কিন্তু হয়নি। 1969 সালে আপনারা দেখেছেন পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে এই ছাত্ররাই আবার জেগে উঠেছিল, এবং যে 69-এর ছাত্র আন্দোলন 1971-এ গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। সেখানেও কিন্তু একটি প্রধান ভূমিকা পালন করেছিল বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশের শ্রমিক জনতা, কৃষক, কেউ বাদ যায়নি। 24 অগাস্টে বাংলাদেশের 5ই অগাস্টের পরে বাংলাদেশের যে রাজনীতি এবং মানুষের যে মানসিকতার চিত্র ছিল, আমি প্রশ্ন করতে চাই, আজকে 1 বছর পরে অগাস্ট 2025-এ কি বাংলাদেশের সেই রাজনৈতিক তথা বাংলাদেশের মানুষের যে চিন্তাধারা, সেই পরিস্থিতি কি আজকে আছে? আজকে নেই। আজকে মানুষ ভিন্নভাবে চিন্তা করছে। কেন ভিন্নভাবে চিন্তা করছে? সেই উৎসাহ উদ্দীপনা আজকে কোথায় গেল?
কেন আজকে মানুষ আশঙ্কা প্রকাশ করছে? কেন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে মানুষ সাদরে সম্ভাষণ জানিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, তাদেরকে বলেছিল যে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে চাই, তোমরা দায়িত্ব গ্রহণ করো, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাও। আজকে সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ কেন এই সরকারের কার্যক্রমে কেন তারা হতাশ হয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মূলত আমরা এখানে একসাথে হয়েছি আমাদের একটি স্বতন্ত্র প্যানেল, সম্মিলিত ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ প্যানেল ঘোষণা অনুষ্ঠান উপলক্ষে। মূলত এই ভূখণ্ড নানা সময়ে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। সেই শহীদ তিতুমির থেকে শুরু করে জাতির প্রয়োজনে, এই ভূখণ্ডের প্রয়োজনে, সেই শহীদ তিতুমির থেকে শুরু করে নানা সময়ে এই দেশের বীর সন্তানেরা জীবন দিতে কখনো কুণ্ঠাবোধ করেনি। তারাই ধারাবাহিকতায় 1947, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024 সালের জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে স্মরণ করছি। সকল শহীদদেরকে স্মরণ করে আজকের যে আমাদের সম্মিলিত ছাত্র ঐক্যের প্যানেল প্রকাশ, সেই প্যানেল প্রকাশে আমাদের ভিপি প্রার্থী জনাব জান্নাতি বুলবুল, সহসভাপতি পদপ্রার্থী সংস্কৃতি বিভাগ রোকেয়া হল, উনি মূলত আপনাদের সামনে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ডাকসু কেন্দ্রীয় সংসদের সম্মিলিত ছাত্র ঐক্য প্যানেল এবং আমাদের 7 দফা অঙ্গীকারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে উপস্থিত হচ্ছে। আমি জান্নাতি বুলবুল, সম্মিলিত ছাত্র ঐক্য প্যানেলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অর্থাৎ ভিপি পদপ্রার্থী। উপস্থিত আছেন প্যানেলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদপ্রার্থী মাহমুদুল হাসান। উনি সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ স্টাডি ফরমের দীর্ঘদিন ধরে, এবং কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী তালহা নেগাবান। আগামী 26শে আগস্ট মনোনয়ন চূড়ান্ত করার পর আমরা পূর্ণাঙ্গ প্যানেল সবার সামনে উপস্থাপন করব আশা করি। ডাকসু ফর রিফর্ম, টুগেদার উই ক্যান স্লোগানে সম্মিলিত ছাত্র ঐক্যের পক্ষ থেকে আমাদের 7 দফা অঙ্গীকার রয়েছে। তার প্রথম দফা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা, সবার জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী আধিপত্য, লেজুর বৃত্তি ও রাজনৈতিক দাপটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের গেস্টুন নির্যাতন, সন্ত্রাস, দলবাজি, চাঁদাবাজি মুক্ত বৈষম্যহীন ক্যাম্পাস গঠন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও ভাতা নিশ্চিতকরণ, প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে হলে বৈধ সিট বরাদ্দ নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা ও বরাদ্দ নিশ্চিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এদেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন, স্বপ্ন দেখিয়েছেন। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে 24-এর ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু নেতৃত্ব দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু আমাদের দেখিয়েছে স্বাধীনতার পতাকা, দিয়েছে স্বাধীনতার ইশতেহার। শোষণমুক্ত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার যাত্রা আমরা শুরু করতে চাই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। সেই লক্ষ্যে ডাকসু 2025 এ সম্মিলিত ছাত্র ঐক্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বোপরি দেশের জনগণের মুখপাত্র হয়ে সকল অনিয়ম নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই। আমরা বিশ্বাস করি ক্ষমতার হাতিয়ার নয়, ডাকসু হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর, নতুন বাংলাদেশের সূতিকাগার। ধন্যবাদ সবাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসু কেন্দ্রীয় সংসদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে সম্মিলিত ছাত্র ঐক্য পূর্ণাঙ্গ প্যানেল প্রস্তুত করছে।
আমরা মনে করি সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কমিটমেন্ট এবং বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বোপরি দেশের প্রতি আমাদের যে অঙ্গীকার ব্যক্ত করেছি তার প্রতিটা শব্দ এবং তার অন্তর্নিহিত তাৎপর্য আমরা বিশ্বাস করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1963 সালে 3 জন মিলে সিরাজুল আলম খানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করছিল, যাদের নেতৃত্বে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা পতাকা উত্তোলিত হয়েছিল। পল্টন ময়দানে পাঠ করা হয়েছিল স্বাধীনতার ইস্তেহার। 2024-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষার্থীদের হাতেই, যা পরবর্তীতে অভূতপূর্ব গণঅভ্যুত্থানের রূপ নেয়। আমি সম্মিলিত ছাত্র ঐক্যের পক্ষে জান্নাতি বুলবুল, ভিপি পদপ্রার্থী সংস্কৃত বিভাগ, মাহমুদুল হাসান জিএস পদপ্রার্থী মার্কেটিং বিভাগ, সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ স্টাডি ফর, তালহান ইকবাল কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী আরবি সাহিত্য বিভাগ। ধন্যবাদ। না, আমরা আসলে প্রচারণা তো করছি না, আমরা আসলে আজকে প্যানেলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করলাম। আর আপনাকে ধন্যবাদ ইস্যুটা তোলার জন্য, আমরা অবশ্যই মাথায় রাখবো। আমি তালহান ইকবাল 24-25 সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী এবং আমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বকনিষ্ঠ যারা আমরা কার্যনির্বাহী সদস্য হিসাবে আমরা প্রার্থী হচ্ছি তাদের ভিতরে আমি একজন অন্যতম এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, নবাগত শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন সমস্যা সমাধানের এবং তাদের সব ধরনের প্রবলেম সলভিং নিয়ে আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ আমাদের পূর্ণাঙ্গ প্যানেল হলে আপনাদের সাথে আবার আমরা কথা বলবো এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই কমিটমেন্ট আমাদের পক্ষ থেকে আমরা দিচ্ছি। সকলকে ধন্যবাদ। আমি প্রতিদ্বন্দ্বিতা করব স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক কেন্দ্রীয় সংসদে। ইশরাত জাহান মিঠু মেকার হিসাবেও কাজ করবে, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমি যখন সিদ্ধান্ত নিয়েছি এবং অনলাইনে যেহেতু এটা ডিক্লারেশন গিয়েছে সেই হিসাবে হ্যাঁ আমিও আন্দোলনের পরবর্তী সময় বা আন্দোলন চলাকালীন সময়ও আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এখনো আমি হচ্ছি, কিন্তু আসলে তারপরও আমি মানসিকভাবে শক্ত আছি, আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে নারী এবং পুরুষের শিক্ষার্থীদের সংখ্যা প্রায় সমান, কিন্তু তারপরেও নারীদের হল অনেক কম এবং আমাদের আবাসন সংখ্যা খুবই বেশি। এবং এই আপনি যেটা বলেছেন সেটা ঠিক, ছেলেরা খুবই ইজিলি এক হল থেকে অন্য হলে যেতে পারে এবং তারা প্রচারণা চালাচ্ছে, বিভিন্নভাবে হলে যাচ্ছে, বসছে, দেখা করছে, মানে কোনো না কোনোভাবে তারা জনসংযোগ করছে, কিন্তু মেয়েরা এই অধিকার থেকে বা এই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে। এবং অবশ্যই এই জন্য একটা শঙ্কা থেকেই যায় যে মেয়েরা রাজনীতিতে যে পিছিয়ে আছে, পিছিয়ে থাকাটাকে এই যে আমাদের সার্কিউমস্টেন্সটা এটা কিন্তু আরো বেশি উৎসাহিত করছে, এটা নারীদেরকে পিছিয়ে রাখার জন্য খুব বড় একটা ভূমিকা পালন করছে। এক্ষেত্রে আমি প্রশাসনের কাছ থেকে কোনো যুক্তিযুক্ত এবং সময় উপযোগী সিদ্ধান্ত আশা করছি। হ্যাঁ, এক হল থেকে অন্য হলে যাওয়ার যে রেস্ট্রিকশনটা আছে এটা নিয়ে অলরেডি বিভিন্ন দল, বিভিন্ন প্যানেল কথা বলছে। আমরা চাচ্ছি এটা না থাকুক, আমরা ছেলেরা যেভাবে ঠিক মেয়েরাও যেন সেভাবেই নির্বাচনী প্রচারণা চালাতে পারে এবং মেয়ে প্রার্থী হিসাবে যে বিশেষ সাইবার বুলিং এর শিকার হচ্ছে মেয়েরা, সেই বিষয়ে প্রশাসনের এবং রাষ্ট্রের আমি কোনো যুগ উপযোগী একটা সিদ্ধান্ত দেখতে চাই, একটা ব্যবস্থা দেখতে চাই যে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কারণ আমরা আলোচনা করছি যে সাইবার বুলিং হচ্ছে, কিন্তু আসলে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? প্রশাসন কিংবা রাষ্ট্র কেউই কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি এখানে কোনো একটা ব্যবস্থা, যুগ উপযোগী ফলপ্রসূ কোনো ব্যবস্থা আশা করছি এবং আমি আশা করবো প্রশাসন ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করে দিবে যাতে মেয়েরা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা ইতিমধ্যে কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছি যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের গিয়ে বিশ্ববিদ্যালয়ে কার্ড রয়েছে তারা শুধু সেই কার্ড এবং ভোটার তালিকায় তার নাম এসেছে কিনা এটার উপরে ভিত্তি করেই তারা ভোট দিতে পারবে এবং যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদের এখনো কার্ড হয়নি, তারা পেন স্লিপ দেখিয়ে ভোটটা দিতে পারবে। এটা নিয়ে আমরা কালকেই সংবাদ সম্মেলন করেছি, উমা আপু এই কথাগুলো তুলে ধরেছে সবার সামনে। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কিশোর প্রতিভা কাইরান কাজী স্পেসএক্স থেকে ইস্তফা দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রাতিষ্ঠানিক মালিক ধনকুবের ইলন মাস্ক প্রতিক্রিয়া জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই প্রথম আমি তার বিষয়ে শুনেছি। মাত্র 14 বছর বয়সে 2023 সালে স্পেসএক্সে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দেন কাইরান। সে সময় প্রতিষ্ঠানটিকে তিনি অনন্য হিসেবে আখ্যা দিয়েছিলেন, কারণ তারা তার বয়সকে পরিপক্কতা ও সক্ষমতার ক্ষেত্রে কোনো আবেগ নির্ভর ও পুরনো মানদণ্ড দিয়ে বিচার করেনি। তবে এবার নতুন চ্যালেঞ্জের খোঁজে তিনি নিউ ইয়র্কের আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে ডেভেলপার হিসেবে যোগ দিচ্ছেন। বিজনেস ইনসাইডারকে দেয়া সাক্ষাৎকারে কাইরান বলেন, স্পেসএক্সে 2 বছর কাটানোর পর আমি মনে করেছি নতুন চ্যালেঞ্জ গ্রহণের সময় এসেছে। কোয়ান্টিটিভ ফাইন্যান্স এবং এক ক্ষেত্র যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার মতো জটিল ও বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ আছে, তবে এর প্রভাব আরও দ্রুত দেখা যায়।
সিটাডেল সিকিউরিটিজে আমি মাস বা বছর নয় বরং কয়েকদিনের মধ্যে বাস্তব পরিবর্তন আনতে পারবো। কে এই কাইরান কাজী? কাইরান কাজী বর্তমানে 16 বছর বয়সী। তিনি সান্টা ক্লারা ইউনিভার্সিটির 170 বছরের ইতিহাসের সর্বকনিষ্ঠ স্নাতক। মাত্র 14 বছর বয়সে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং এর পরপরই স্পেস এক্সে যোগ দেন। তার শিক্ষাজীবন অন্যদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। 11 বছর বয়সেই লাস পোসিটাস কলেজ থেকে গণিতে অ্যাসোসিয়েট অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। স্পেস এক্সে তার ভূমিকা তাকে প্রযুক্তি খাতে অন্যতম কনিষ্ঠ প্রকৌশলী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়। তার সাফল্য প্রমাণ করেছে বয়স কম হলেও উদ্ভাবনের সর্বোচ্চ স্তরে কাজ করার সক্ষমতা তার আছে। কাইরান কাজী 2023 সালে পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডিনে সেকেলে আখ্যা দিয়ে সমালোচনা করেছিলেন, কারণ তারা কাইরানকে কম বয়সী হিসেবে প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ দেয়নি। সে সময় কাইরান ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন যেখানে লিঙ্কডিনের একটি বার্তার স্ক্রিনশট ছিল। বার্তায় বলা হয়েছিল, আমরা আপনার উদ্দীপনা, প্রাণশক্তি এবং লক্ষ্য স্থিরতা দেখে উচ্ছ্বসিত। আপনি বিশ্বে কী অবদান রাখতে পারেন তা দেখতে আমরা আগ্রহী। তবে আপনি বয়সের মানদণ্ড পূরণ করেননি, তাই আপাতত আপনার অ্যাকাউন্ট বন্ধ রাখা হলো। 16 বছর বা তার বেশি বয়স হলে আবারও স্বাগত জানানো হবে। আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে। আদম, কৃষি সবকিছু নির্ভর করছে তার রাষ্ট্র কথার উপরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গত 15 বছরে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে এবং এই সংকটের সমাধান রাতারাতি সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব হলো ন্যূনতম ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু আজ দেশের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে হতাশাই বাড়ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের সবকিছু আজ আমলারা নির্ধারণ করছে, অথচ নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করবে। যখন নিয়মিত নির্বাচন হয় তখন জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে। সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যে সংস্কার বা অর্থনৈতিক কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে তা একদিনে সম্ভব নয়। একইভাবে সব দুর্নীতি একদিনে দূর করা যাবে এমনটা ভাবাও ঠিক নয়। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া না থাকলে সুচিন্তিত চিন্তা, নির্দিষ্ট পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মীদের আন্তরিকতা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমরা বৈষম্য কমিয়ে আনতে চাই, কিন্তু যখনই এ চেষ্টা শুরু হয় তখনই বিষয়গুলো ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ফলে হতাশা আরও বাড়ছে। তর্ক বিতর্ক থাকবে, কিন্তু এখন আমরা এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে হতাশ হতে হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যার মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার দুপুরে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। প্রথমে হাজতখানায় রাখা হলেও বিকেলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুল হাসানের আদালতে তোলা হয়। এ সময় মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান নাসিরকে কারাগারে রাখার আবেদন জানান। রাষ্ট্রপক্ষ সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়নও একই দাবি করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তা বাড়িয়ে মোট 5 দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ির পাকা সড়কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ আসাদুল হক বাবু। এই ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় নাসির উদ্দিন সাথী 22 নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি 11 নম্বর আসামি হিসেবে এজাহারে নামিত রয়েছেন। ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপাতি বিজয় এবার সরাসরি রাজনৈতিক ময়দানে নেমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে তিনি অভিহিত করেছেন ফ্যাসিবাদী বিজেপি হিসেবে। ঘোষণা দিয়েছেন আদর্শগত এই শত্রুর বিরুদ্ধে তার লড়াই হবে এককভাবে। বৃহস্পতিবার মাদুরায়ে পাড়াপাথিতে অনুষ্ঠিত তামিলাগা ভেট্রি কাজাগাম এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজয় এমন ঘোষণা দেন।
আসন্ন 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটাই ছিল তার দলের অন্যতম বড় রাজনৈতিক শোডাউন। সম্মেলনে বক্তৃতাকালে বিজয় স্পষ্টভাবে বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্র নয়, কোনো দলকেও ভয় পায় না। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সাথে আছে। আসুন আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তামিল রাজনীতিতে সিনেমা তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামারাও, জয়ললিতা থেকে শুরু করে কামাল হাসান অনেকেই রূপালী পর্দা থেকে রাজনীতিতে এসে সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এবার সেই কাতারেই নাম লেখালেন থালাপাতি বিজয়। সমাবেশে তিনি রূপক ব্যবহার করে বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে সেই শব্দ 8 কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি তোলে। জঙ্গলের যত শিয়ালি থাকুক, রাজা সবসময় সিংহই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করে বিজয় বলেন, আপনারা হয়তো ভাবছেন 2029 সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে, কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, তামিলরা বিজেপির সাথে কখনোই থাকবে না। পদ্মপাতার ওপর যেমন জল স্থায়ী হয় না, তেমনি বিজেপির সঙ্গে তামিলদের সম্পর্ক হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে একটি তৃতীয় ফ্রন্ট তৈরির কৌশল নিয়েছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী দল এআইএডিএমকের বিকল্প শক্তি হিসেবে নিজের দলকে ভোটারদের সামনে তুলে ধরতে চাইছেন তিনি। উল্লেখ্য, গত বছর তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন থালাপাতি বিজয়। আগামী বছরের বিধানসভা নির্বাচন হবে তাঁর দলের প্রথম বড় পরীক্ষা। ইউক্রেনের শান্তিপূর্ণ সমাধানে কোনো অগ্রগতি না হওয়ায় আবারও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের 1 সপ্তাহ পর তিনি এই হুমকি দেন। এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। ট্রাম্প বলেন, আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আর সেটি খুবই গুরুত্বপূর্ণ হবে। সেটা হয়তো ব্যাপক নিষেধাজ্ঞা হবে বা ব্যাপক শুল্ক হবে, কিংবা দুটোই হতে পারে। আবার আমরা কিছুই নাও করতে পারি এবং বলতে পারি এটা তোমাদের লড়াই। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ইউক্রেনে একটি মার্কিন কারখানায় রুশ হামলায় আগুন ধরে যাওয়া এবং কয়েকজন কর্মী আহত হওয়ার ঘটনায় তিনি অসন্তুষ্ট। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন যে আলাস্কার বৈঠকের পর সোমবার তিনি পুতিনের সঙ্গে ফোনালাপ করে পুতিন জেলেনস্কির বৈঠকের ব্যবস্থা শুরু করেছেন। অন্যদিকে জেলেনস্কি বারবার বলে আসছেন যে যুদ্ধ বন্ধে আলোচনার একমাত্র উপায় হলো পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এনবিসিকে জানান, কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তবে যখন একটি উপযুক্ত এজেন্ডা তৈরি হবে, তখন পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত। আর এই এজেন্ডা এখনও একেবারেই প্রস্তুত নয়। মস্কোর এই অবস্থান ট্রাম্পের জন্য একটি ধাক্কা হিসেবে এসেছে, কারণ তিনি পুরো সপ্তাহ ধরে দাবি করেছিলেন যে তিনি মস্কো ও কিয়েভকে শান্তির পথে আনার ক্ষেত্রে কূটনৈতিক অগ্রগতি সাধন করেছেন। সম্ভাব্য শান্তি চুক্তির ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করলেও ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের আলাস্কায় পুতিনের সঙ্গে লাল কার্পেটে দাঁড়িয়ে তোলা ছবি দেখান। তিনি আরও বলেন, পুতিন 2026 সালের ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে আসতে চান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালানোর জন্য মার্কিন অস্ত্র ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির প্রতিফলন, যা সংঘাত হ্রাস এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রতিবেদন অনুসারে গত 3-4 মাসে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতরে দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য বেশ কয়েকবার অনুমতি চেয়েছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সামরিক কমান্ড এই অনুমতি দেয়নি। উল্লেখ্য, ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে মার্কিন সামরিক কমান্ডের অনুমতি নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুটি কারণে এই অনুমতি দেওয়া হচ্ছে না। সংঘাত হ্রাস, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে সংঘাতের মাত্রা কমানোর পক্ষে। শান্তি স্থাপন, ট্রাম্প প্রশাসন বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাদের আশঙ্কা, যদি ইউক্রেন রুশ ভূখণ্ডের অভ্যন্তরে হামলা শুরু করে, তাহলে যুদ্ধাবসানের সব প্রচেষ্টা ভেস্তে যাবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে, যা এখনও চলমান। প্রেসিডেন্ট ট্রাম্প 2025 সালের জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বলেছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসান তার অন্যতম প্রধান অগ্রাধিকার।
গত মে মাস থেকে তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ চলমান। এছাড়াও ট্রাম্প গত 15 আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এবং 18 আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক করেন। এসব বৈঠকের পর ট্রাম্প আশা প্রকাশ করেন যে শিগগিরই এই যুদ্ধের অবসান ঘটবে। বাংলাদেশি ব্যবসায়ীরা পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক গভীর করতে সরাসরি ফ্লাইট এবং নিয়মিত শিপিং সেবা পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের মধ্যেই এই তথ্য প্রকাশিত হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিনের চট্টগ্রাম সফরের সময় এ বিষয়ে আলোচনা হয়। একদিনের চট্টগ্রাম সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এ সময় তিনি এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন বাংলাদেশি জাহাজ ভাঙা শিল্প এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিদর্শন করেন। বৈঠকে ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা চালু এবং বাণিজ্যের ডিজিটালাইজেশনের প্রস্তাব দেন। উভয় পক্ষের ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে খুব শিগগিরই একটি যৌথ বাণিজ্য ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। দুই দেশের খাদ্য ও কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে করাচিতে আগামী 25 থেকে 27 নভেম্বর আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক খাদ্য ও কৃষি মেলায় বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। এছাড়া স্বাস্থ্য, চামড়া এবং অন্যান্য পণ্যের খাতেও বিনিয়োগের বড় সুযোগ রয়েছে বলে জানানো হয়। আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজারে পণ্য রপ্তানির জন্য ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়টিও আলোচনায় এসেছে। জাম কামাল এবং বশিরউদ্দিন চট্টগ্রামের কবির শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটি পরিদর্শন করেন। সেখানে উভয় দেশের মধ্যে জাহাজ নির্মাণ, ভাঙা এবং পুনর্ব্যবহার শিল্পে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সফরকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বন্দরের ইতিহাস, বর্তমান কার্যক্রম এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন।